আমাদের ভালো লাগাতে সকলকে অনেক 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 স্বাগত জানিয়ে আমার আজকের গল্প আরম্ভ করছি। আজকের গল্প হাতে কলমে। গল্পটি তাহলে শুরু করি। বাড়িতে সবসময় একটা অশান্তি লেগেই রয়েছে। সারাদিন পরে রাতের দিকে বাবা দোকান বন্ধ করে এক পেট মদ খেয়ে বাড়িতে এসে চিৎকার চেঁচামেচি করে গালিগালাজ না করলে পেটের ভাত তার হজম হতো না। মা প্রথম প্রথম বন্ধ করার অনেক চেষ্টা করেছিলেন, তাতে শুধু অশান্তিই হতো। বাবা কোনো কথা শুনতেন না, উল্টে আরও বেশি চিৎকার চেঁচামেচি করা শুরু করে দিতেন। আস্তে আস্তে মা বলা ছেড়ে দিয়েছেন। বাবা এখন নেশা করে এসে খানিকক্ষণ চেঁচামেচি করে দাদাকে আমাকে গালাগালি দেয়, তারপর মা খেতে দিলে খেয়ে ঘুমিয়ে পড়েন। এ একেবারে রোজকার নিয়ম। পরদিন সকালে স্নান করে মার করে দেওয়া চা জলখাবার খেয়ে আবার গিয়ে দোকানদারি করতেন। অন্য দিনের মতো সেদিনও সকালে বারান্দায় বসে পড়ছিলাম। বাবা দোকানে যাওয়ার জন্য বেরিয়ে আমাকে পড়তে দেখে আমার দিকে কয়েক সেকেন্ড তাকিয়ে থেকে বললেন, আমি তোর পড়াশোনার খরচ আর চালাতে পারবো না, এবার থেকে তুই আমার সাথে দোকানে যাবি। বদমেজাজি বাবা অল্পতেই রেগে গিয়ে মারধর করেন বলে বেশ ভয় পাই, কিন্তু এদিন পড়া বন্ধ করার কথা বললেন বলে উঠে দাঁড়িয়ে বাবার দিকে সরাসরি তাকিয়ে সাহস করে বলেছিলাম, আমার কোনো মাস্টার নেই আর ক্লাসে কখনো ফেল করিনি, তাহলে আমি পড়ব না কেন? সেদিন বাবা দাঁত মুখ খিঁচিয়ে বলেছিলেন, লেখাপড়া শিখে কি হবে, তার থেকে হাতের কাজ শেখ, ভবিষ্যতে কিছু করে খেতে পারবি। বলেছিলাম অন্তত একটা পাশ করতে দাও, মাধ্যমিক পর্যন্ত। আমার কথা শেষ করবার আগেই এদিক ওদিক তাকিয়ে বাবা যখন কোনো লাঠি বা ইটের টুকরো খুঁজছিলেন আমাকে মারবেন বলে, সেটা বুঝতে পেরে আর দেরি না করে সেখান থেকে যখন সরে পড়ছি তখন বাবা বললেন, মাধ্যমিক পাশ করে কি তুই ব্যারিস্টার হবি? যারা MA BA পাশ করে বসে আছে তাদের কিছু হচ্ছে না, আর তুই সেখানে? বলে একটু দম নিয়ে আবার বললেন, আজকালকার ছেলেমেয়েরা লক্ষ লক্ষ টাকা খরচ করে হোটেল ম্যানেজমেন্ট পড়তে যাচ্ছে, যেটা তুই আমার সাথে থেকে হাতে কলমে শিখতে পারবি। বাবা যাই বলুক, বাবার চোখের আড়ালে যাওয়ার আগে মাকে বলে দিয়েছিলাম, আমি কিন্তু বাবার দোকানে যাব না। আমি বিজয়, ক্লাস 7-এ পড়ি। পড়াশোনায় মোটামুটি, বাড়ি থেকে তেমন কোনো সাপোর্ট না পেয়েও এখনও পর্যন্ত ক্লাসে ফেল না করে এই পর্যন্ত এসেছিলাম। দাদা অজয় ক্লাস 5-এই লেখাপড়া ছেড়ে দিয়ে বেটুমি করে বেড়ালেও বাবা তাকে দোকানে যাওয়ার কথা বলতেন না, উল্টে তাকে সব ব্যাপারে প্রশ্রয় দিতেন। বাবার প্রশ্রয় পেয়ে দাদা অজয়ের বেটুমির মাত্রা দিন দিন বেড়ে যাচ্ছিল, জেনেও বাবা মা কেউ তাকে কিছু বলতো না। সেদিন রাতেও বাবা মদ খেয়ে বাড়িতে ফিরে চিৎকার চেঁচামেচি করে আমার পড়া বন্ধের কথা যখন বলতে লাগলেন, তখন মা একবার বলেছিলেন, বিজয় যখন পড়াশোনা করতে চাইছে তখন তুমি অজয়কে নিয়ে যাও। দাদা সঙ্গে সঙ্গে মার কথার প্রতিবাদ করে বলেছিল, ওসব থালা বাসন মাজা কাজ আমার দ্বারা হবে না। দাদার কথা শুনে বাবা চিৎকার করে বলেছিলেন, সেই থালা বাসন মাজা পয়সায় খাচ্ছিস, আবার বড় বড় কথা বলছিস, বেরো বাড়ি থেকে। বলে বাবা দাদার দিকে তেড়ে যেতেই মা এগিয়ে এসে বাবাকে শান্ত করে বললেন, ঠিক আছে, তুমি চাইছো যখন, কাল থেকে বিজয় তোমার সাথে দোকানে যাবে। মার এই হঠাৎ মত পরিবর্তনে আমি সেদিন অসহায়ের মতো মার দিকে তাকিয়েছিলাম। পরদিন থেকে বাবার কথা মতো স্কুলে না গিয়ে ওনার দোকানে যেতে লাগলাম। প্রথম দিন দোকানে গিয়ে বাবাকে দেখে খুব অবাক হয়েছিলাম। আসলে যে বাবাকে বাড়িতে দেখতাম সেই বাবা দোকানে অন্য রকম মানুষ। দোকান খুলে সব গুছিয়ে একা হাতে যখন ঘুগনি, আলুর দম, ডিমের কারি, ছোট মুরগির মাংসের কষা তৈরি করে রুটি বানাতে লাগলেন, তখন অবাক না হয়ে পারিনি। 12টার 12:30টার পর থেকে লেবার শ্রেণীর লোকজন, পথ চলতি মানুষেরা বাবার দোকানে ভিড় জমাতে লাগলো। ভিড় একটু পাতলা হলে বাবা যখন আমাকে রুটি আর ঘুগনি খেতে দিলেন তখন সেটা মুখে দিয়েই মনে হয়েছিল বেশ টেস্টি। দোকানের যে কাজগুলো বাবা আমাকে করতে বলতেন
সেই কাজ করতে গিয়ে ভুল হয়ে যেতে লাগলো, হাত থেকে পড়ে যেতে লাগলো। আসলে দোকানের কাজের কোনো অভিজ্ঞতা ছিল না বলে ঠিকমতো কিছুই করতে পারছিলাম না। আর তাতেই বাবার গালাগালির সাথে খুন্তির ছ্যাঁকাও বেশ কয়েকবার খেয়েছি। আস্তে আস্তে সব শুয়ে সমস্ত কাজ রপ্ত করে নিতে লাগলাম। প্লেট চামচ ধোয়া, আটা এবং ময়দা বাবা একসঙ্গে মিক্সড করে দিতেন, আমাকে সেটা মাখতে হতো। ফুটপাতে দোকান, ইলেকট্রিসিটি ছিল না বলে হামানদিস্তা দিয়ে মশলা থেতো করে দিতে হতো। তারপর বাবা পরিমাণ মতো দিয়ে রান্না করতেন। দোকানে থাকতে থাকতে বুঝতে পারলাম, ইচ্ছে থাকলেও সবার সব কিছু হয় না। পড়াশোনাটা আর হবে না ভেবে স্কুলে গিয়ে হেড স্যারকে সমস্ত ঘটনা বলে স্কুল সার্টিফিকেটটা হাতে নিয়ে হেড স্যারকে প্রণাম করে চলে এসেছিলাম। 3 বছর পর বাবার হেল্পার হয়ে রান্নার কাজটা ভালোভাবে শিখে গেলাম। দোকানে থেকে একটা জিনিস লক্ষ্য করেছিলাম, বাবা শুধু নেশাই করতেন না, উনি হঠাৎ হঠাৎ উধাও হয়ে যেতেন। পরে খোঁজখবর নিয়ে জানতে পারি উনি জুয়া খেলতে যেতেন। দিনের শেষে জুয়ায় হেরে নেশা করে টলতে টলতে বাড়ি এসে চিৎকার চেঁচামেচি শুরু করতেন। অক্লান্ত পরিশ্রম করে যে টাকা উনি আয় করতেন সবই প্রায় জুয়া আর মদে চলে যেত। বছর চারেকের মাথায় বাবা অসুস্থ হয়ে পড়লেন। হসপিটালে ভর্তি করে দিয়েছিলাম। 10 পরে বাবা মারা গেলেন। বাবার কাজ মিটে যাওয়ার পর যখন দোকানে যাব বলে বেরিয়েছি, মায়ের সামনে দাদা অজয় আমাকে বলল, কোথায় যাচ্ছিস? বললাম, দোকানে। দাদা বলল, তোকে আর যেতে হবে না, এখন থেকে আমিই সামলাবো। বললাম, আমি না থাকলে তুই চালাবি কী করে? দাদা আমার দিকে তাকিয়ে একটু মুচকি হেসে বলল, তুই থাকবি মানে? তোকে তো এই বাড়ি থেকেও বার করে দেব। বললাম, কেন, আমি কি করেছি যে তুমি আমাকে বার করে দেবে? বলে মাকে বললাম, দাদা এসব কি বলছে? মা বললেন, অত শত জানি না, তুই তো তোর বাবার সঙ্গে থাকতিস, তোর কাছে নিশ্চয়ই টাকা আছে, সেগুলো আগে দে, তারপরে ভেবে দেখছি। আমি যতই মাকে বলে বোঝানোর চেষ্টা করি আমার কাছে কিছু নেই, কিছুতেই মা সেটা বিশ্বাস না করে উল্টে বলে দিলেন, টাকা না দিলে এই বাড়িতে তোর আর কোনো জায়গা নেই। মাকে বললাম, আমার দোকানের দরকার নেই, আমি ওই দোকানে না হয় কাজ করব, আমাকে তাড়িয়ে দিও না। দাদা মায়ের সামনে আমাকে মারধর করে বলল, তোকে যদি এই এলাকায় আর দেখি, ভুলে যাব তুই আমার ভাই। কেটে পড়, তা না হলে কিন্তু তোর কপালে দুঃখ আছে। আমি চোখের জল মুছতে মুছতে মাকে বললাম, বাবার ট্রিটমেন্ট আর শ্রাদ্ধের খরচ করতে গিয়ে যে কটা টাকা ছিল সব খরচ হয়ে গেছে। বিশ্বাস করো, আমার কাছে কোনো টাকা নেই। দাদা আবার যখন আমাকে মারবে বলে এগিয়ে আসছিল, তখন মা দাদাকে ধরে আমাকে বললেন, এরপর যদি অজয় তোকে মারে তাহলে আমি কিন্তু ধরতে যাব না, এবার তুই দেখ কি করবি। মা এবং দাদার দিকে অসহায়ের মতো তাকিয়ে চোখ মুছতে মুছতে ঘরে গিয়ে স্কুল সার্টিফিকেটটা একটা প্লাস্টিকের মধ্যে ভরে পকেটে রেখে বেরিয়ে যাওয়ার সময় মা আর দাদাকে বললাম, কোনো দোষ না করেও আজ তোমরা আমাকে অবিশ্বাস করে বাড়ি থেকে বার করে দিলে। যদি মরেও যাই, তোমাদের নাম আর আমি কোনো দিন করব না। হাঁটতে হাঁটতে স্টেশনে এসে ট্রেনের জন্য অপেক্ষা করতে লাগলাম, বড় শহরে যাওয়ার জন্য। 2 দিন বারাসাত শহরের এ প্রান্ত থেকে ও প্রান্ত ঘুরে কোথাও কাজ না পেয়ে পেটের জ্বালায় দোকানের বাইরে রাখা জলের জগ থেকে জল খেয়ে রাতে কোর্টের মধ্যে উকিল বাবুদের সেরেস্তায় রাত কাটিয়ে 3 দিনের দিন বারাসাত কোর্টের মধ্যেই একজন মধ্যবয়স্ক ভদ্রলোকের চায়ের দোকানে 800 টাকা মাইনে দুবেলা খাওয়ার চুক্তিতে কাজে লেগে গেলাম। দোকানের মালিককে প্রথম কয়েকবার বলেছিলাম, কোর্টের মধ্যে যেহেতু দোকান, অন্তত 1 হাঁড়ি ঘুগনি অথবা আলুর দম করে বিক্রি করুন, সঙ্গে পাউরুটি রাখুন, দেখবেন ভালো বেচাকেনা হবে, আমি সামলে দেব। দোকানের মালিক তার উত্তরে বললেন, আইডিয়াটা খারাপ না, কিন্তু ও বড় ঝামেলার কাজ, তার থেকে চা বিক্রি করে তো ভালোই চলে যাচ্ছে। পরে যতদিন ওই মালিকের কাছে ছিলাম মুখ বুজে কাজ করে গেছি, কিছু বলতাম না ঠিকই, তবে মনে মনে ঠিক করে নিয়েছিলাম এখানে পড়ে থাকলে আমার হবে না। পড়াশোনা বাদ দিয়ে বাবার কাছে যেটা শিখেছিলাম
সেই শেখাটা তাহলে বৃথা হয়ে যাবে। সামান্য কিছু পয়সা কড়ি জমিয়েছিলাম। ঠিক 1 বছরের মাথায় চায়ের দোকানের কাজটা ছেড়ে বিরাটি আর বিশরপাড়ার মাঝে রেল লাইনের ধারে দাদাদের ধরে ড্রেনের উপর বাঁশ আর চাঁচের বেড়া দিয়ে একটা ঝুপড়ি ঘর বানিয়ে স্টেশনের প্ল্যাটফর্মে 1 ডেচকি ঘুগনি তৈরি করে বিক্রি করতে লাগলাম। প্রতিদিন 100 থেকে 150 টাকা আয় হতে লাগলো। একটু একটু করে ঘুগনির সাথে পাউরুটি আর ডিম সেদ্ধ রাখতে লাগলাম। আয়ও বাড়তে লাগলো। 6 মাসের মধ্যে প্ল্যাটফর্মের যে জায়গাটায় বসতাম সেখানটায় সবার সহযোগিতায় ছোট একটা টিনের স্টল মতো করে নিয়ে একটা ছেলেকে রাখলাম। বাবার দোকানে যে আইটেমগুলো হতো সেগুলোই বেশি করে বানাতাম। সন্ধ্যের মধ্যেই সব বিক্রি হয়ে যেত। বাবা লেখাপড়া ছাড়িয়ে হাতে কলমে যে কাজটা শিখিয়ে দিয়েছিলেন সেটাই আজ আশীর্বাদ হয়ে আমার জীবনে এলো। 2.5 বছরের মাথায় বিরাটির 2 নম্বর ওয়ার্ডে মিত্রপাড়ায় নিচু জায়গায় নলখাগড়ার জঙ্গলে ঘেরা কম দামে 1.5 কাঠা জমি কিনে প্রায় 2 বছর ধরে একটু একটু করে ভরাট করে রাখলাম। এলাকার অবিবাহিত বয়স্ক সৎ কাউন্সিলরের সাহায্যে 1 বছরের মধ্যে একটা সরকারি ঘরের অনুমোদনও পেয়ে গেলাম। 2 বছরের মধ্যে বাড়িটাও হয়ে গেল। আমি এখন সেই বাড়িতেই থাকি। রেল লাইনের ধারের ঝুপড়িটা কাউন্সিলর সাহেব ভেঙে দিলেন, কারণ আমার ঘরটার জন্য তলার ড্রেনটা ঠিকমতো পরিষ্কার করা যাচ্ছিল না। আরও 1 বছর পর কাউন্সিলর সাহেবের সাহায্যে বিরাটি বাজারের মধ্যে রাস্তার ধারে বহুদিন বন্ধ হয়ে থাকা একটা দোকান কিনিয়ে দিলেন। যদিও দোকানটা বন্ধ করে প্ল্যাটফর্মের দোকানটাই চালাই, ইচ্ছে আছে যদি প্ল্যাটফর্ম থেকে কোনো দিন তুলে দেয় তাহলে ওই দোকানে চলে যাব। মা দাদার কোনো খবর রাখি না, খোঁজও করি না, তবে মনে প্রাণে চাই তারা সবাই ভালো থাকুক। সেদিন সকালে হন্তদন্ত হয়ে কাউন্সিলর সাহেব বাড়িতে এসে বললেন, বিজয়, তোকে বিয়ে করতে হবে অনাথ আশ্রমের একটি মেয়েকে। আমি মেয়ে দেখেছি এবং চিনি। উচ্চ মাধ্যমিক পাশ, হাতের কাজ খুব ভালো জানে, দেখতে মোটামুটি। শুধু দোষের মধ্যে একটাই, সে কথা বলতে পারে না। কাউন্সিলর সাহেব প্রথম দিন থেকেই আমার পাশে থেকে আমাকে সাহায্য করে এসেছেন। কখনো আমার ভালো ছাড়া খারাপ চাননি। উনিই আমার স্কুল সার্টিফিকেটটা নিয়ে ভোটার কার্ড, আধার কার্ড সব করে দিয়েছিলেন। আজও নিশ্চয়ই উনি আমার ভালো চান, তাই আর না করিনি। 15 দিনের মাথায় পাড়ার লোকেরা আর কাউন্সিলর সাহেব দাঁড়িয়ে থেকে আমাদের বিয়ে দিয়ে দিলেন। বিয়ের খরচের একটা টাকাও আমাকে খরচ করতে দেননি পাড়ার লোকেরা আর কাউন্সিলর সাহেব। প্রথম আমার বউ প্রিয়াঙ্কার আকার ইঙ্গিতটা ঠিক বুঝতে পারতাম না। হাত নাড়িয়ে আকার ইঙ্গিতে বোঝার চেষ্টা করলে তখন সে কাগজে লিখে আমাকে দেখাতো। মোটামুটি মাস 3 মধ্যে ওর আকার ইঙ্গিত করে কথা বলাগুলো একটু একটু করে বুঝতে পারতাম। এখন আর কোনো অসুবিধা হয় না, সব বুঝতে পারি, খুব অ্যাডজাস্টেবল। একদিক দিয়ে ভালো হয়েছে, আমি যখন খুনসুটি করি তখন সে ঝগড়া করতে বা চেঁচাতে পারে না, বরং অভিমান করে মুখটা ভার করে থাকে, যেটা দেখলে নিজের বুকের ভেতর বড় কষ্ট হয়। আজকের গল্প এখানেই সমাপ্ত। কলমে সুপ্রিয় ভট্টাচার্য, পাঠে জয়তী। ধন্যবাদ।